হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস স্মার্ট বাংলা ইউটিউব ক্লাস। ঠিক যেরকম তোমাদের বলেছিলাম যে আমাদের WBCS এর লক্ষ্যভেদ সিরিজ শুরু হয়েছে এবং এই সিরিজে আমরা 2023-এর পরীক্ষাকে সামনে রেখে অনেকগুলো ভালো ভালো প্রশ্ন, ভালো ভালো টপিকের উপরে নানা রকম আলোচনা সেশন রাখছি। সেরকমই আজকে আরও একটা নতুন ক্লাস। আজকের ক্লাসে কিন্তু কোনো MCQ ডিসকাশন হবে না। আজকের ক্লাসে একটা বড় টপিক আলোচনা করব। টপিকটা হচ্ছে টাইপস অফ বিলস ইন ইন্ডিয়ান পার্লামেন্ট। ভারতীয় পার্লামেন্টে বিভিন্ন ধরনের বিলের যে প্রকারভেদ সেইগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের অনেকেরই বেশ কিছু জায়গায় কনফিউশন থাকে যে বিল কত রকমের হয়, কিভাবে বিলকে পাস করানো হয়, সেই ধরনের বিষয়গুলোকে আজকে রাখবো মূলত আলোচনাতে। শুরু করবার আগে আর একটা কথা বলে দিই, আমার ক্লাস এই WBCS লক্ষ্যভেদ সিরিজে সপ্তাহে 3 দিন করে থাকছে। সোমবার এবং বুধবার এই দুটো দিন আমরা লাইভ ক্লাস রাখছি বিকেল 3টে থেকে, এবং আরও একটা দিন সপ্তাহে ক্লাস থাকবে, সেটা শনিবার অথবা রবিবার হতে পারে। আমি আগের দিন শনিবার বলেছি, কিন্তু তোমাদের সুবিধার কথা মাথায় রেখে আমরা শনিবার অথবা রবিবার তোমাদের মোটামুটিভাবে যে সময়টাতে একটু সুবিধা হবে সেই রকম সময়তে আমরা একটা ক্লাস দেব তোমাদের। সেই ক্লাসটা হতে পারে লাইভ বা রেকর্ডিং। সেই ক্লাসটা তোমরা প্রত্যেকে ফলো করো। আমি চেষ্টা করব সেই ক্লাসটাতে বিভিন্ন কন্টেন্টের উপরে আলোচনা করতে। সোমবার এবং বুধবারের যে ক্লাস, সেই দুটো ক্লাসে আমি MCQ ডিসকাশন করাবো, অর্থাৎ তোমরা লাইভে থাকবে, আমি নানা রকম প্রশ্ন বলবো, স্ক্রিনেতে উত্তর আসবে এবং আমরা আলোচনা করব। এবং শনিবার রবিবার যে ক্লাসটা আমরা এখান থেকে শেয়ার করব, সেই ক্লাসটা কিন্তু কন্টেন্ট বেসড ক্লাস। তো সেভাবেই আজকে শনিবার, আজকে আমরা একটা ক্লাস নিয়ে আলোচনা করছি এবং এই ক্লাসটা হতে পারে আজকে বা আগামীকাল তোমাদের সামনে পাবলিশ হবে। প্রত্যেকে আশা করছি ভালো আছো এবং প্রিপারেশন একদম জোর কদমে চলছে। শেষ মুহূর্তের প্রস্তুতি কিভাবে চলবে, কেমনভাবে তোমরা লাস্ট মিনিট কোন কোন এরিয়াগুলোকে ফোকাস করবে, সেইগুলো নিয়েই কিন্তু আমাদের এই সিরিজ। তো চলো আমরা স্টার্ট করি। আজকের আমাদের প্রথম পার্টে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ বিলস, অর্থাৎ আমাদের দেশে ভারতবর্ষে বিভিন্ন ধরনের বিল কিভাবে আমরা ইন্ট্রোডিউস করি এবং কত রকমের বিল হয়। বিল জানবার আগে আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের WBCS এবং অন্যান্য নানা রকম পরীক্ষার জন্য কিন্তু নতুন ব্যাচ শুরু হচ্ছে রাইসে। তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যারা আমার বন্ধুরা রয়েছো এবং আমার ছাত্রছাত্রীরা রয়েছো যারা চেষ্টা করছো একটা ভালো জায়গায় পৌঁছানোর প্রস্তুতির জন্য, তারা চাইলে কিন্তু রাইসের সঙ্গে যোগাযোগ করতে পারো এবং যোগাযোগের জন্য নম্বর তোমাদের স্ক্রিনের সামনে রয়েছে, প্রত্যেকে একটু দেখে নিও। আমরা চলে আসছি একদম মেইন জায়গাতে, অর্থাৎ আজকের মূল টপিক। এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনার শুরুতেই যে কথাটা বলার সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধানে কিন্তু সেই অর্থে বিল কত রকমের হয় এবং তার ডিটেল ডিসকাশন কিন্তু সেই অর্থে করা হয়নি। তো আমরা আলোচনার সুবিধার্থে নানা রকমভাবে বিলগুলোকে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য একটু স্ট্রাকচার করে রেখেছি ভারতীয় সংবিধানকে ভিত্তি করে। আবারও বলি, সংবিধানে কিন্তু কোর এরিয়াতে সব রকমের বিল নিয়ে এত ডিটেলে আলোচনা করা নেই, কিন্তু তোমাদের যাতে সুবিধা হয় সেই কথা মাথায় রেখে আমরা কিন্তু বিভিন্ন ধরনের বিলগুলোকে প্রেজেন্ট করছি। তো আমরা দেখো একদম শুরুতে যে বিলটাকে রেখেছি সেই বিলটা সম্পর্কে একটুখানি বলি। সেটা হচ্ছে একটা হেডিং করা রয়েছে টাইপস অফ বিল ইন পার্লামেন্ট, তার তলায় দেওয়া রয়েছে অন দ্য বেসিস অফ ইন্ট্রোডিউসিং অথরিটি। অর্থাৎ আমাদের দেশেতে বিলের যে প্রকারভেদ রয়েছে, বিল কিভাবে ইন্ট্রোডিউস করা হয় তার ভিত্তিতে বিলকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, অন দ্য বেসিস অফ ইন্ট্রোডিউসিং অথরিটির কথা লেখা আছে। এখানে প্রসঙ্গত মনে রাখা দরকার যে আমাদের দেশেতে বিল আমরা কাকে বলবো। বিলকে আমরা বাংলাতে বলতে পারি খসড়া, বা ইংলিশে এটাকে ড্রাফট বলা যেতে পারে, যেটা একটা গুরুত্বপূর্ণ আইনের ভূমিকা অংশ, অর্থাৎ বা প্রথম পদক্ষেপ বলা যেতে পারে, যে অনেকগুলো জিনিস সেই বিলটার ভিতরে থাকে। একটা মোটা বুকলেটের মতন একটা জিনিস, যেখানে সমস্ত ডিটেলসে সেকশন, ক্লজ, সাব ক্লজ পরপর আলোচনা থাকে সেই আইনটা নিয়ে, এবং সেটা যখন পার্লামেন্টের প্রত্যেকটা হাউসে প্রসেসিংয়ের মধ্যে দিয়ে গিয়ে ফাইনালি পাস হয় এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সই করেন, তখন সেই বিলটা কিন্তু অ্যাক্টে পরিণত হয়। তো সেক্ষেত্রে বিল কিভাবে ইন্ট্রোডিউস করব তার ভিত্তিতে আমরা বিলকে দুটো ভাগে ভাগ করতে পারি। দেখো ওখানে লেখা রয়েছে পাবলিক বিল। পাবলিক বিলকে আমরা বাংলায় বলে থাকি সরকারি বিল। পাবলিক বিলকে অনেক সময়তে কিন্তু গভর্নমেন্ট বিলও বলা হয়ে থাকে।
সুতরাং আমরা এখান থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে পাবলিক বিলকে আমরা গভর্নমেন্ট বিলও বলতে পারি, অর্থাৎ সরকারি বিলও কিন্তু বলতে পারি। এবারে প্রশ্ন হচ্ছে এই গভর্নমেন্ট বিল বা পাবলিক বিল সেটা কে ইন্ট্রোডিউস করে? দেখো ইন্ট্রোডিউস করে লেখা রয়েছে মিনিস্টার এমপি ইন্ট্রোডিউস করে। মিনিস্টার এমপি ইন্ট্রোডিউস করে। এই মিনিস্টার এমপি কারা সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি, বাট তার আগে এটা অবশ্যই মনে রাখতে হবে যে মিনিস্টার এমপি, এমপি কথাটার ফুল ফর্ম হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। মিনিস্টার এমপিকে বাংলায় বলা হয়ে থাকে মন্ত্রী এমপি, অর্থাৎ যিনি মেম্বার অফ পার্লামেন্ট প্লাস মন্ত্রী, তিনি যদি কোনো বিল ইন্ট্রোডিউস করেন সেই বিলকে আমরা কিন্তু বলবো পাবলিক বিল বা গভর্নমেন্ট বিল বলা যেতে পারে। এবং তার ঠিক অপোজিটে আরেক ধরনের বিল রয়েছে, দেখো লেখা রয়েছে প্রাইভেট বিল। প্রাইভেট বিলকে আমরা কিন্তু বলে থাকি নন গভর্নমেন্ট বিল, অর্থাৎ আমরা বেসরকারি বিল বলতে পারি। সেক্ষেত্রে নন গভর্নমেন্ট বিলকে আমরা যদি প্রাইভেট বিল বলে থাকি, সেক্ষেত্রে সেই বিলটাকে ইন্ট্রোডিউস করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয় সে হচ্ছে নন মিনিস্টার এমপি। তাহলে দেখো এখান থেকে আমাদের একটা বিষয় খুব পরিষ্কার যে বিলকে কিন্তু ইন্ট্রোডিউস করছে এমপিরা, মেম্বার অফ পার্লামেন্টরা বিল ইন্ট্রোডিউস করছে। তার মানে ভারতবর্ষের পার্লামেন্টে বিল আনতে গেলে পার্লামেন্টের সদস্য নয় এমন কোনো ব্যক্তি কিন্তু বিল আনতে পারবে না। এটা হচ্ছে প্রথম কনক্লুশন। সেকেন্ড হচ্ছে বিল যদি সরকারি বিল হয় বা পাবলিক বিল হয়, সেই বিলকে ইন্ট্রোডিউস করবেন যে ব্যক্তিটি, তাকে আমরা বলছি তিনি হলেন মিনিস্টার এমপি অর্থাৎ মন্ত্রী এমপি। এবং যে বিলকে আমাদের দেশেতে নন মিনিস্টার এমপি ইন্ট্রোডিউস করবেন, অর্থাৎ যিনি মন্ত্রী নন অথচ পার্লামেন্টের সদস্য, সেই বিলটাকে আমরা কিন্তু বলবো প্রাইভেট বিল। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে দু ধরনের বিলকে নিয়ে আলোচনা করা হচ্ছে, একটা হচ্ছে পাবলিক বিল আর একটা হচ্ছে প্রাইভেট বিল। আমরা এখানে এটা বলতেই পারি যে এটা যদি গভর্নমেন্ট বিল হয় তাহলে এটাকে আমরা বলতে পারি নন গভর্নমেন্ট বিল, অর্থাৎ বেসরকারি বিল আমরা বলে আলোচনা করতে পারি। এই প্রাইভেট বিল এবং পাবলিক বিল মানে হচ্ছে বেসরকারি বিল এবং সরকারি বিল। সোজা করে যদি বলি তাহলে আমাদের দেশে বিল দু রকমের হতে পারে, কে ইন্ট্রোডিউস করছে তার উপরে ভিত্তি করে। ওকে, আশা করছি প্রত্যেকে বুঝতে পারলে। এরপর আমরা চলে আসছি নেক্সট পার্টেতে। খুব ভালো করে ফলো করো প্রত্যেকে। এই পার্টেতে আমরা কিন্তু বুঝবো যে মিনিস্টার এমপি এবং নন মিনিস্টার এমপি বলতে মূলত কাদেরকে আমরা বুঝে থাকি। তো দেখো আমরা এখানে একটা হেডিং করেছি মেম্বার্স অফ পার্লামেন্ট, তার পাশে ব্র্যাকেটে লেখা রয়েছে এমপিস। তো এই মেম্বার্স অফ পার্লামেন্ট যাদেরকে আমরা এমপিস বলে থাকি, সেই এমপিসদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। বাঁদিকে আমরা রেখেছি দেখো নন মিনিস্টার এমপিকে, এবং ডান দিকে রাখা রয়েছে মিনিস্টার এমপিকে। তাহলে নন মিনিস্টার এমপি এবং মিনিস্টার এমপি এদের মধ্যে তফাৎ কি খুব ভালো করে বোঝো প্রত্যেকে। আমরা যদি একটুখানি লোকসভার একটা স্ট্রাকচার একটু দেখি, তোমরা এটা সবাই পড়েছো যে আমাদের দেশে ভারতবর্ষের পার্লামেন্টে যে লোয়ার হাউস লোকসভা, লোকসভাতে বর্তমানে টোটাল নাম্বার অফ মেম্বার্স হচ্ছে 543, 543 জন মেম্বার রয়েছে। তাহলে লোকসভাতে যদি 543 মেম্বার থাকে, 543 জন মেম্বার থাকে, সেখান থেকে বলা হচ্ছে যদি একটা পলিটিক্যাল পার্টি, একটা রাজনৈতিক দল এককভাবে 272 বা তার থেকে বেশি সংখ্যক সিট পায়, তাহলে সেই রাজনৈতিক দলটা যে সরকার তৈরি করবে সেই সরকারকে আমরা বলে থাকি সিঙ্গল মেজরিটি গভর্নমেন্ট বা একক সংখ্যাগরিষ্ঠ সরকার। আবার বলছি, মন দিয়ে শুনবে। লোকসভাতে টোটাল নাম্বার অফ মেম্বার্স হচ্ছে 543, 543 জন। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ভোট হয়ে সদস্যরা নির্বাচিত হয়ে 543টা সিট পূরণ করে। এই 543টা সিটের মধ্যে যদি দেখা যায় যে কোনো একটা রাজনৈতিক দল গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণে ভোট পেয়ে সরকার তৈরি করার মতন জায়গায় চলে গেছে, এবং তার টোটাল প্রাপ্ত ভোট সংখ্যা যদি 272 বা তার চেয়ে বেশি হয়, তার মানে ধরে নিতে হবে যে সেই পলিটিক্যাল পার্টি মোর দ্যান 50% সিট পেয়েছে টোটাল লোকসভা সিটে। তখন তাহলে সেই পলিটিক্যাল পার্টি একা সরকার তৈরি করার সুযোগ পাবে। তাহলে প্রশ্ন হলো, বাকি 272 বাদ দিয়ে যে সংখ্যাটা পড়ে রইল, সেই সংখ্যক সিট কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল থেকে সদস্যরা অ্যাকোয়ার করেছে, কিন্তু অ্যাজ এ হোল
টোটাল সিটের দিক দিয়ে দেখতে গেলে ওই পার্টিটা কিন্তু সবচেয়ে বেশি পেয়ে বেরিয়ে গেছে। তাহলে ভাবো যারা তার থেকে কম সিট পেয়েছে তারা তার মানে বিরোধী হিসাবে সেখানে কাজ করবে। সুতরাং সেই জায়গা থেকে যারা বিরোধী হিসাবে কাজ করবে, অর্থাৎ 543 মাইনাস 272 যে সংখ্যাটা পড়ে থাকবে, সেই সংখ্যক সদস্য তারা কিন্তু মন্ত্রী হবে না, কারণ তারা সরকারে তৈরি করার কোনো জায়গাই পায়নি। তার মানে তারা যদি মন্ত্রী না হয়, সুতরাং তাদেরকে আমরা বলবো তারা হচ্ছে নন মিনিস্টার এমপি, অর্থাৎ তারা কেউ মন্ত্রী হয়নি, তারা পার্লামেন্টের সদস্য। নো ডাউট, এই নিয়ে কোনো সন্দেহ নেই যে মানুষ তাদেরকে ভোট দিয়ে পার্লামেন্টে লোকসভাতে পাঠিয়েছে, কিন্তু তারা যে দল থেকে বিলং করে সেই দল যেহেতু প্রচুর সিট পায়নি, তাই তারা কিন্তু লোকসভাতে মন্ত্রী হতে পারেনি, তারা শুধু সদস্য হিসাবে রয়ে গেছে। তার মানে এরা নন মিনিস্টার এমপি। এবারে প্রশ্ন হচ্ছে যে 272টা সিট একটা পার্টি দখল করেছে, এটা তো সবাই জানো যে আমরা প্রত্যেকে এটা পড়েছি যে আমাদের দেশেতে মন্ত্রীর সংখ্যা, কেন্দ্রের মন্ত্রীর সংখ্যা লোকসভার টোটাল নাম্বার অফ মেম্বার্সের 15%-এর বেশি কিন্তু কোনোভাবেই হবে না। তাহলে টোটাল নাম্বার অফ মেম্বার্স যদি 543 হয়, তার যদি 15% ধরা হয়, তাহলে 543-র 15% মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 80-82টা সংখ্যায় আসবে। তার মানে 272টা যে সিট, এই যে 272টা সিট, এই সংখ্যক সিট যে পার্টি থেকে এসছে, তার মানে কি আমরা ধরতে পারি যে সেই পার্টির কি সবাই মন্ত্রী হবে, অল মিনিস্টার হবে? সবাই কি মন্ত্রী হতে পারে? এতগুলো মন্ত্রীকে কি আমরা দেখতে পাবো অল মিনিস্টার্স? তার উত্তরটা হচ্ছে না, সবাই কখনোই কিন্তু মন্ত্রী হতে পারে না। তার মানে এই 272টা সিটের মধ্যে হয়তো 70-75 জন বা 80 জন ম্যাক্সিমাম মন্ত্রী হতে পারে। বাকি যারা পড়ে থাকবে, অর্থাৎ তারা কিন্তু প্রত্যেকেই শাসক দলের সদস্য, কারণ তার দলই সরকার তৈরি করছে, কিন্তু তারা মন্ত্রিত্ব পায়নি। শাসক দলের সদস্য কিন্তু তারা মন্ত্রিত্ব পায়নি। তাহলে সেই সংখ্যক মানুষকেও কিন্তু আমরা নন মিনিস্টার এমপি বলবো। আবার বলছি, মন দিয়ে শোনো, লোকসভাতে টোটাল নাম্বার অফ মেম্বার্স হচ্ছে 543, 543টা হচ্ছে টোটাল সিট। টোটাল সিটের মধ্যে 272টা সিট বেরিয়ে গেল। তাহলে 543টা সিট থেকে যদি 272টা সিট বেরিয়ে যায়, আমি যদি এখান থেকে এভাবে দেখাই যে ধরো 272টা সিট এখান থেকে বেরিয়ে গেছে, তাহলে 543 মাইনাস 272, যে সংখ্যাটা পড়ে থাকলো সেই সংখ্যক সদস্য কিন্তু কোনোভাবেই মন্ত্রী হতে পারলো না, কারণ তার দল প্রচুর সিট পায়নি। মন্ত্রী হতে পারলো না মানে তারা বিরোধী হিসাবে রয়েছে। তার মানে তাদেরকে আমরা বলবো তারা হলো নন মিনিস্টার এমপি, অর্থাৎ পার্লামেন্টের সদস্য কিন্তু মন্ত্রী নয়। প্লাস অ্যাডিশনালি আরও কিছু মানুষ এই দলে যুক্ত হবে। তারা কারা না, 272খানা সিট যে দল পেয়েছিল সেই দল থেকে সবাই কিন্তু মন্ত্রী হবে না, কিছু লোক মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী যাদেরকে বাছবেন। বাকি যারা যারা সরকার পক্ষে রইল কিন্তু মন্ত্রিত্ব পেল না, তাদেরকেও কিন্তু আমরা বলবো নন মিনিস্টার এমপি। তার মানে নন মিনিস্টার এমপির মধ্যে আমরা কিন্তু একদম ওভারঅল বিরোধী লোকগুলোকেও ধরবো, প্লাস শাসক দলের সেই সমস্ত অবশিষ্ট লোককে রাখবো যারা মন্ত্রিত্ব পায়নি। দেখো, সেই কারণে আমরা এখানে নন মিনিস্টার এমপিকে দুটো ভাগে ভাগ করছি, রুলিং পার্টি এবং অপোজিশন পার্টি। রুলিং পার্টিতে দেখো আমরা এখানে দিলীপ ঘোষের নাম রাখছি। কেন? কারণ দিলীপ ঘোষ যে পার্টি থেকে বিলং করে সেই পার্টিটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। এই পার্টি থেকে দিলীপ ঘোষ ভোটে দাঁড়িয়েছিলেন এবং তিনি মানুষের ভোটেতে নির্বাচিত হয়েছেন, লোকসভার সদস্য হয়েছেন, নো ডাউট। কিন্তু দিলীপ ঘোষ সিঙ্গল ওয়েতে, এককভাবে কিন্তু তিনি কোনো মন্ত্রিত্ব পাননি বলে আমরা দিলীপ ঘোষকে বলবো তিনি শাসক দলের লোক, কিন্তু তিনি মন্ত্রী না হয়ে শুধু সদস্য হিসাবে রয়েছেন। তাই তাকে আমরা বলবো রুলিং পার্টি নন মিনিস্টার এমপি। অন দ্য আদার সাইড আরেকটা লোকের নাম হচ্ছে রাহুল গান্ধী। এই লোকটার ওপরে, নামের ওপরে দেখো লেখা আছে অপোজিশন পার্টি। অপোজিশন পার্টি বলতে কিন্তু আমরা মূলত বিরোধী দলকে বুঝবো। এবারে বিরোধী দলটা কি, যেটা একটু আগেই বললাম
যে 543টা লোকসভার টোটাল সিট, তার মধ্যে থেকে যদি 272খানা সিট একটা পার্টি দখল করে রাখে, বাকি যে সিটটা পড়ে থাকলো সেই সংখ্যক মানুষ বিরোধী হিসাবে কাজ করবে, তারা কোনো মন্ত্রিত্ব পাবে না। তাহলে সেই সংখ্যক সিটেতে যারা থাকবেন তাদেরকে আমরা বলবো তারা হলো নন মিনিস্টার এমপি বাট অপোজিশন পার্টি থেকে, বিরোধী দলের সদস্য, লোকসভার মেম্বার, কিন্তু মন্ত্রিত্ব অবভিয়াসলি পায়নি। তাহলে আমরা রাহুল গান্ধীর মতন মানুষকে রাখবো নন মিনিস্টার এমপি হিসাবে, অবশ্যই ফ্রম অপোজিশন পার্টি। তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে যে নন মিনিস্টার এমপি বলতে আমরা কিন্তু দু ধরনের মানুষকে বোঝাতে পারি, রুলিং পার্টি নন মিনিস্টার এমপি, অপোজিশন পার্টি নন মিনিস্টার এমপি। এখানে আরো অসংখ্য নাম কিন্তু আসতে পারে। আমরা এখানে কিন্তু রাখতে পারি দীপক অধিকারী দেবকে, আমরা অসংখ্য মানুষকে কিন্তু এই দুটো জায়গাতে রাখতে পারি, অত্যন্ত চেনা মুখ, তারা হয়তো অবশ্যই মানুষের ভোটেতে জিতে সদস্য হয়েছেন লোকসভার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারা আইদার রুলিং পার্টি থেকে হয়েছেন অথবা অপোজিশন পার্টি থেকে সদস্য হয়েছেন, কিন্তু কেউই মন্ত্রিত্ব পায়নি। তাহলে এই ধরনের মানুষেরা যদি কোনো বিল ইন্ট্রোডিউস করে, নন মিনিস্টার এমপিরা যদি কোনো বিল ইন্ট্রোডিউস করে, তাহলে সেই বিলটাকে আমরা কি বিল বলতে পারি? সেই বিলকে আমরা বলবো প্রাইভেট বিল বা বেসরকারি বিল। আবারও বলছি, যদি দেখা যায় যে কোনো একটা বিলকে নন মিনিস্টার এমপি ইন্ট্রোডিউস করছেন, তাহলে সেই বিলটাকে আমরা কি বিল বলবো? সেই বিলকে আমরা কিন্তু প্রাইভেট বিল বলবো বা বেসরকারি বিল বলবো। চলে আসছি পরের পার্টে। দেখো, আমরা মিনিস্টার এমপিজ এর মধ্যে যাদেরকে রাখছি তারা প্রত্যেকেই মিনিস্টার, পার্লামেন্টের তো সদস্য বটেই, তার সঙ্গে তারা হচ্ছেন মিনিস্টার বা তারা হচ্ছেন মন্ত্রী। এখানে তুমি অসংখ্য মানুষকে রাখতে পারো, মিস্টার নরেন্দ্র মোদীকে রাখতে পারি, অমিত শাহকে রাখতে পারি, রাজনাথ সিংকে রাখতে পারি, আমরা এখানে নির্মলা সীতারামনকে রাখতে পারি। অর্থাৎ আমাদের দেশেতে যে সমস্ত লোকসভার সদস্যরা বা পার্লামেন্টের সদস্যরা মন্ত্রিত্ব পেয়েছেন তাদেরকে আমরা বলবো তারা হলেন মিনিস্টার এমপি। তাহলে এরা যদি কোনো বিল ইন্ট্রোডিউস করে, সেই বিলটাকে আমরা কি বিল বলতে পারি? সেই বিলকে আমরা বলতে পারি পাবলিক বিল বা সরকারি বিল। অর্থাৎ সরকারি বিলকে ইন্ট্রোডিউস করবে সরকারের মন্ত্রীরা, বেসরকারি বিলকে ইন্ট্রোডিউস করবে নন মিনিস্টার এমপিরা। এখন মনে হতে পারে যে হঠাৎ করে বেসরকারি বিল কেন ইন্ট্রোডিউস করা হবে? এখানে একটু কথা বলে রাখি, সরকারি বিল কিন্তু আমাদের দেশেতে 90 to 95% কেসেতে সব বিলকেই আমরা সরকারি বিল হিসাবে ইন্ট্রোডিউস করি। মানে আমাদের দেশেতে যদি 100খানা বিল আসে প্রতি বছরে, হাইপোথেটিক্যালি ভাবো, কখনোই বাস্তবিক নয়, যদি 100খানা বিল আসে, 95খানা বিল কিন্তু আসবে বা 97খানা বিল কিন্তু আসবে পাবলিক বিল হিসাবে, অর্থাৎ মিনিস্টার এমপি ইন্ট্রোডিউস করবে। একটা কি দুটো বিল আসতে পারে প্রাইভেট বিল হিসাবে, অর্থাৎ নন মিনিস্টার এমপি ইন্ট্রোডিউস করবে। এবার মনে হচ্ছে যে কেন এরা হঠাৎ করে ইন্ট্রোডিউস করবে? তার পিছনে একটা বড় কারণ হচ্ছে, যদি ভারতবর্ষে এমন কোনো নন মিনিস্টার এমপি থাকেন যিনি হয়তো মন্ত্রী হননি, সদস্য শুধুমাত্র, কিন্তু তিনি অত্যন্ত সচেতন নাগরিক, অত্যন্ত রেসপন্সিবল একজন সিটিজেন, এবং তার নিজস্ব দক্ষতা, নিজস্ব বুদ্ধিমত্তা এতটাই বেশি, এতটাই ধারালো যে তিনি মনে করেন যে আগামী প্রজন্মকে ভালো রাখার জন্য এবং কিছু ভালো কাজ করার জন্য সরকারকে কয়েকটা জায়গায় একটু দৃষ্টি আকর্ষণ করা উচিত এবং সাধারণ মানুষের সুবিধার্থে কোনো একটা বিলকে ইন্ট্রোডিউস করা উচিত, যে বিলটা আইন হলে মানুষের উপকারে লাগবে। সে ফর এক্সাম্পল, একটা খুব সহজ একটা উদাহরণ দিই। ধরা যাক আমাদের দেশেতে পরিবেশের অবক্ষয়কে কেন্দ্র করে, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনকে কেন্দ্র করে কোনো একজন মন্ত্রী, তিনি বিশেষ কোনো একজন সদস্য, অর্থাৎ লোকসভার সদস্য, তিনি মন্ত্রী নন, তিনি বিশেষ কোনো বিল ইন্ট্রোডিউস করতে চাইছেন আইন তৈরি করার জন্য, যে পরিবেশের আইনকে আরও বেশি শক্তপোক্ত হতে হবে, আরও বেশি রিজিড হতে হবে। তো এই পরিবেশের অবক্ষয়ের সঙ্গে কিন্তু কোনো ব্যক্তির স্বার্থ জড়িয়ে নেই, বা পরিবেশের অবক্ষয় কিন্তু কোনো একটা মানুষের ক্ষতি করবে না, সার্বিক মানুষের ক্ষতি করবে। তাই কোনো একজন সচেতন নাগরিক, পরিবেশবিদ বা একজন রেসপন্সিবল সিটিজেন, তিনি হয়তো লোকসভার সদস্য কিন্তু মন্ত্রী নন, তার মনে হয়েছে যে আগামী দিনে একটা বিল আনা উচিত, যে বিলটা আইন হলে মানুষ অনেক বেশি সতর্ক হয়ে যাবে পরিবেশের অবক্ষয়কে রুখতে। তিনি তখন দৃষ্টি আকর্ষণ করবেন সরকারের,
সরকারের তরফ থেকে যদি কনভিনসিং হয় বিষয়টা, সরকারের তরফ থেকে যদি জাস্টিফায়েবল মনে হয়, সেক্ষেত্রে তখন সেই ব্যক্তি কিন্তু বিল ইন্ট্রোডিউস করতে পারেন এবং সেই বিল আইনও হতে পারে। এবং ভারতবর্ষের ইতিহাসে এরকম অনেক বিল রয়েছে যে বিলগুলো কিন্তু আসলে প্রাইভেট বিল, ইন্ট্রোডিউস করেছিলেন কোনো একজন ব্যক্তি, পরবর্তীকালে সেটি আইনে পরিণত হয়েছে। সুতরাং কিভাবে হতে পারে বা কেন হয় তার পিছনে কিন্তু এটাই একটা বড় যুক্তি, যে যদি কোনো সচেতন নাগরিক কোনো বিশেষ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যার সঙ্গে জনস্বার্থ জড়িয়ে রয়েছে, এমন কোনো বিষয় নিয়ে কিছু আনতে চান, আইন তৈরি করতে চান, তখন তাহলে তিনি এইভাবে আনতে পারেন। ওকে, তো এখান থেকে আমরা একটুখানি চলে যাব পরের পার্টে, যেখানে আমরা মূলত দেখব যে বিলগুলোর মধ্যে ডিফারেন্সটা ঠিক কী। তো প্রত্যেকে এখানে এই কম্প্যারিজনটার দিকে খেয়াল করো। আমরা একটু কম্প্যারিজনটা পড়ে নিই। প্রথমেই পাবলিক বিল বলছি বা সরকারি বিল। ফার্স্ট পয়েন্টে দেখো লেখা রয়েছে, ইট ইজ ইন্ট্রোডিউসড ইন দ্য পার্লামেন্ট বাই এ মিনিস্টার। একদম আগের পয়েন্টের রেসপেক্টে পরের পয়েন্টগুলোকে আমরা রেখেছি। এই পাবলিক বিলকে ইন্ট্রোডিউস করে সাধারণত একজন মন্ত্রী। ওই পয়েন্টটা দেখো লেখা রয়েছে, ইট ক্যান বি ইন্ট্রোডিউসড বাই এনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট আদার দ্যান এ মিনিস্টার। খুব খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আদার দ্যান এ মিনিস্টার মানে হচ্ছে মন্ত্রী ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি বিল ইন্ট্রোডিউস করেন, সেই বিলকে আমরা কিন্তু প্রাইভেট বিল বলবো, আর কোনো মন্ত্রী কোনো বিল ইন্ট্রোডিউস করলে সেটাকে আমরা কিন্তু পাবলিক বিল বলবো। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। আশা করছি প্রত্যেকে বুঝতে পারছো, ক্লাসটা এনজয় করছো। এই ক্লাসটা থেকে যা শিখছো বা যা শিখলে তোমরা প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমার ফিডব্যাক পেলে সুবিধা হবে পরের ক্লাসগুলোকে আরও ভালোভাবে করার জন্য। এবং তোমরা যদি সাউন্ড প্রবলেম কিছু থাকে সেটাও অবশ্যই আমাকে জানিও। অডিও ভিডিও সব ঠিকঠাক আসছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এবং পরবর্তী ক্লাসেতে, পরবর্তী কন্টেন্টের ক্লাসে কোন টপিকটার উপরে আলোচনা চাইছো সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আশা করছি আজকের এই ক্লাসটা তোমাদের অনেকটাই উপকারে লাগবে। এবং এটা শুধুমাত্র কিন্তু প্রিলিমস ক্লাস নয় বা প্রিলিমস ওরিয়েন্টেড ক্লাস নয়, এই ক্লাস কিন্তু WBCS মেনের জন্যই ইম্পর্ট্যান্ট, এবং অফকোর্স তোমরা অন্যান্য পরীক্ষার জন্যও কিন্তু এই ক্লাসটা দেখতে পারো। আশা করছি প্রত্যেকে বুঝতে পারছো। চলে আসছি পরের পার্টে। নেক্সট 2 নম্বর পয়েন্টে দেখো রয়েছে, ইট রিফ্লেক্টস দ্য পলিসিস অফ দ্য গভর্নমেন্ট, ব্র্যাকেটে আমরা লিখছি রুলিং পার্টি। অর্থাৎ সরকারের যে নীতি, সরকারের যে চিন্তা ভাবনা, সেটাই কিন্তু মূলত এই বিলটা দিয়ে রিফ্লেক্টেড হয়, এই বিলটা দিয়ে কিন্তু প্রতিফলিত হতে পারে। এবং 2 নম্বর পয়েন্টে দেখো লেখা রয়েছে, ইট রিফ্লেক্টস দ্য মুড অফ দ্য পলিটিক্যাল পার্টি অন দ্য পাবলিক ম্যাটার। ইট রিফ্লেক্টস দ্য মুড অফ দ্য পলিটিক্যাল পার্টি। এটা খুব ক্রুশিয়াল একটা জায়গা আমরা এখানে কিন্তু দেখছি। দেখো এই মুহূর্তে আমাদের দেশেতে সরকারে কিন্তু বিজেপি রয়েছে, অর্থাৎ বিজেপি যে গভর্নমেন্ট, বিজেপি যে পলিটিক্যাল পার্টি সরকার বানিয়েছে, তাদের চিন্তা ভাবনা, সেই সরকারের নীতি, পলিসি, স্কিম কিভাবে আনতে চাইছেন তারা, সেইগুলো কিন্তু রিফ্লেক্টেড হয় মূলত পাবলিক বিলেতে। আর যদি কোনো ব্যক্তি থাকেন যিনি লোকসভার সদস্য কিন্তু মন্ত্রী নন, অর্থাৎ বিরোধী দল থেকে তিনি ধরো এমপি হয়েছেন, তিনি যদি কোনো বিল আনেন বা তার দল যদি কোনো বিল আনতে চায়, তার মানে ধরে নিতে হবে যে সেই দলের আদর্শ চিন্তা ভাবনা কোন লেভেলের। মানুষ যদি দেখে যে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কে বলতে পারে যে 5 বছর পরে সেই পার্টিটাই সরকার তৈরি করবে না? সুতরাং বিল আনতে গেলে প্রাথমিকভাবে যেটা দরকার সেটা হচ্ছে একটা পার্টিকুলার পারপাস, নির্দিষ্ট একটা উদ্দেশ্যে বিল আনতে হবে, এবং সেই বিলটার যেন মেসেজটা খুব ভালো হয়, ওয়াইডার হয়, এবং সেটা জনমুখী হতে হবে। থার্ড পয়েন্টে কি লিখছে, ইট হ্যাজ এ গ্রেটার চান্স টু বি পাসড বাই দ্য পার্লামেন্ট। অর্থাৎ ভারতীয় পার্লামেন্টকে দিয়ে পাস করানোর ক্ষেত্রে একটা বড় সুযোগ কিন্তু পায় পাবলিক বিলগুলো। পাবলিক বিল মানে হচ্ছে সরকারি বিল। বারবার বলছি, সরকারি বিল পাস করানো কিন্তু এমন কিচ্ছু কঠিন কাজ নয়, খুব ইজিলি পাস হয়ে যাবে। এবং বুঝতেই পারছো যে দেশেতে লোকসভাতে 543টা সিটের মধ্যে প্রায় 60%-এর কাছাকাছি সিট পেয়ে কোনো পার্টি সরকার বানাতে পারে, সেই পার্টির কাছে কিন্তু বা সেই লোকসভার কাছে কিন্তু এই বিল পাস হওয়াটা খুবই ইজি ব্যাপার, কোনো সমস্যা হবে না। কিন্তু দেখো এখানে 3 নম্বরে বলা হচ্ছে, ইট ইজ লেস লাইকলি টু বি পাসড বাই দ্য পার্লামেন্ট। যদি এমন কোনো বিল হয় যে বিলটা কোনো একটা বেসরকারি সদস্য, অর্থাৎ সে ব্যক্তি কোনো মন্ত্রী নয়, তিনি হয়তো বিরোধী দল থেকে আসা কোনো সদস্য, তিনি ধরো একটা বিল আনতে চলেছেন বা আনলেন, সেই বিলটার কন্টেন্টটা হতে পারে ইম্পর্টেন্ট, বাট সেটা হয়তো লোকসভার মেজরিটির কাছে খুব বেশি পছন্দের হয়ে উঠল না, তখন তাহলে সেই বিলটা পাস করানোর ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা বা একটা চাপ তৈরি হতে পারে
যদিও বা মনে রাখতে হবে যে আমাদের দেশেতে এমন কিছু হয় না যেটা পাস করানোর সময়তে গিয়ে বড় প্রবলেম তৈরি করবে। কেন বলছি? তার কারণ দেখো, এই বিলটা কোনো একটা ধরো প্রাইভেট মেম্বার, সে ধরো মন্ত্রী নয়, সে চাইলেই কিন্তু বিল পার্লামেন্টের লোকসভাতে আনতে পারবে না। চাইলেই আনতে পারবো এরকম ঘটনা কিন্তু ঘটে না। তাকে অনেকগুলো স্টেপ পার করতে হয়, তবে সে বিল ইন্ট্রোডিউস করার সুযোগটুকু পায়। তাহলে এই স্টেপগুলোতে যদি কোনো জায়গায় কোনো অবজেকশনে সে না আটকায়, কোনো প্রতিবন্ধকতায় সে না আটকায়, ধরে নিতে হবে সেই বিলটাও পাস হয়ে যাবে। কিন্তু দেয়ার ইজ এ চান্স, অবশ্যই সুযোগ থাকে পাস না হওয়ারও। কারণ হতেই পারে যে ফাইনাল ডেতে গিয়ে অধিকাংশ মানুষ মনে করছে এই বিল পাস হলে সমস্যা হবে, সেই জন্য পাস করার ক্ষেত্রে চাপ তৈরি হতে পারে। পয়েন্ট নাম্বার 3-তে আমরা এটা পড়লাম। পয়েন্ট নাম্বার 4, 4 নম্বর পয়েন্টে দেখো কি লিখছে, ইটস রিজেকশন ইন দ্য লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট may lead to the resignation of while cabinet। তার মানে দেখো, আমরা এখানে একটুখানি বলছি ইটস রিজেকশন ইন দ্য লোয়ার হাউস অফ দ্য পার্লামেন্ট মে লিড টু দ্য রেজিগনেশন অফ দ্য ওয়াইল ক্যাবিনেট। তার মানে এখান থেকে একটা কথা একটুখানি বলে দিই, এখানে আমরা একটুখানি শব্দটাকে হোল ক্যাবিনেট বলি। বলছে যে পার্লামেন্টের যদি এই লোয়ার হাউসে, লোকসভাতে যদি সেই বিলটা পাস না হয়, তাহলে এটা অদ্ভুত ব্যাপার না যে সরকার কোনো একটা বিল ইন্ট্রোডিউস করেছে, সেই বিলটা আমি একটু আগেই বললাম যে সরকার যদি হিউজ মেজরিটি নিয়ে তৈরি হয়, আরামসে বিল পাস হয়ে যায়। কিন্তু ধরো কোনো একটা লোকসভাতে দেখা যাচ্ছে যে সরকারের কোয়ালিশন তৈরি হয়েছে, মানে কোয়ালিশন গভর্নমেন্ট তৈরি হয়েছে। বিল পাস করানোর ক্ষেত্রে যদি সেখানে সমস্যা তৈরি হয় বা বিল যদি কোনো কারণে পাস না হয়, হতেই পারে যে ওই বিলটা একটা খুব ডিটারমাইনিং ফ্যাক্টর ছিল। সরকার দুর্নীতিগ্রস্ত, চূড়ান্ত সমস্যায় রয়েছে, সরকার দেখছে যে এই মুহূর্তে বিল পাস না করালে আমাদের বাঁচা মুশকিল। সেই রকম পরিস্থিতিতে সরকারের যদি বিল পাস না হয় লোয়ার হাউসে, তখন তাহলে কিন্তু মানুষ, অর্থাৎ হাউসের লোকজন ক্ষেপে উঠবে এবং তাদের এগেনস্টে নো কনফিডেন্স মোশন কিন্তু ইন্ট্রোডিউস করিয়ে যদি পাস হয়ে যায়, তাহলে সরকারকে পদত্যাগ করতে হবে, মানে ক্যাবিনেটকে পদত্যাগ করতে হবে। হতেই পারে যে বিলটা যদি লোয়ার হাউস রিজেক্ট করে, সেটাই হয়তো সরকারকে বের করে দেওয়ার ক্ষেত্রে একটা বড় মাইলস্টোন হয়ে দাঁড়ালো। চলে আসবো আমরা পয়েন্ট নাম্বার 4-এ ডান দিকে। ইটস রিজেকশন বাই দ্য হাউস হ্যাজ নো ইমপ্লিকেশন অন দ্য পার্লামেন্টারি কনফিডেন্স অফ দ্য রুলিং পার্টি। অর্থাৎ যদি কোনো কারণে বেসরকারি বিল বা প্রাইভেট বিলটা পাস করানো না হয়, ডাজেন্ট ম্যাটার, আলাদা করে কিছু ম্যাটার করে না। সেই সদস্যের হয়তো কোনো কারণে সেটব্যাক হতে পারে যে তিনি এত চেষ্টা করেও করতে পারলেন না, কিন্তু এটা অ্যাজ এ হোল হাউসের কিন্তু কোনো রকম কোনো প্রভাব ফেলে না। নেক্সট ইজ পয়েন্ট নাম্বার 5, 5 নম্বর পয়েন্টে আমরা কি পড়ছি, ইটস ইন্ট্রোডাকশন ইন দ্য হাউস রিকোয়ার্স 7 days নোটিস। অর্থাৎ কোনো একটা সরকারি বিলকে আনতে গেলে ভারতীয় পার্লামেন্টে কিন্তু ওই পার্টিকুলার হাউসে 7 দিন আগে নোটিস দিতে হবে। ধরো আজকে হচ্ছে শনিবার, আগামী শনিবার যদি আমি কোনো বিল আনতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে 7 দিন আগে আজকে নোটিস দিতে হবে। কিন্তু এখানে বলছে পয়েন্ট নাম্বার 5-এ প্রাইভেট বিলের ক্ষেত্রে ইটস ইন্ট্রোডাকশন ইন দ্য হাউস রিকোয়ার্স 1 month, অর্থাৎ 1 মাসের একটা নোটিস পিরিয়ড লাগে। দেখো কতখানি ডিফারেন্স, সরকারি বিলের ক্ষেত্রে 7 দিন, বেসরকারি বিলের ক্ষেত্রে 1 মাসের নোটিস পিরিয়ড লাগে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, ইট ইজ ড্রাফটেড বাই দ্য কনসার্ন ডিপার্টমেন্ট ইন কনসালটেশন উইথ দ্য ল ডিপার্টমেন্ট। ধরো নারীর এবং শিশু কল্যাণ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোনো বিল আনা হচ্ছে, তখন সেক্ষেত্রে উইমেনদের জন্য যে ডিপার্টমেন্ট রয়েছে, মিনিস্ট্রি রয়েছে, তারা কাজ করবে। এরকমভাবে সমস্ত মন্ত্রকের লাগোয়া যে দপ্তরগুলো রয়েছে তারা কাজ করবে। তাহলে এখানে আমরা পড়ছি যে যে ডিপার্টমেন্ট থেকে বিল আনতে চাওয়া হচ্ছে, সেই ডিপার্টমেন্ট তো আইন বানাবেই, তার সঙ্গে ল ডিপার্টমেন্টের কনসালটেশনটা কিন্তু মাস্ট, অবভিয়াসলি। এখানে বলেছে পয়েন্ট নাম্বার 6, ইটস ড্রাফটিং ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য মেম্বার্স কনসার্ন। অর্থাৎ যে সদস্য বিল আনতে চাইছেন তার একার রেসপন্সিবিলিটিতে কিন্তু বিলকে আনতে হবে এবং সেই বিলকে কিন্তু ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে এক্ষেত্রে একটা বড় সাপোর্ট সিস্টেম রয়েছে, এক্ষেত্রে কিন্তু কোনো সাপোর্ট সিস্টেম নেই, নিজ উদ্যোগে পুরোটা করতে হবে। সুতরাং দিস ইজ দ্য ক্লিয়ার পিকচার অফ প্রাইভেট বিল অ্যান্ড পাবলিক বিল। হোপফুলি প্রত্যেকে বুঝতে পেরেছো সরকারি বিল এবং বেসরকারি বিলের মধ্যে ডিফারেন্সটা কি বা তফাৎটা কোথায়। এবার এখান থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো একটু ভালো করে প্রত্যেকে শুনে নাও। দেখো প্রথম প্রশ্ন এখান থেকে হতে পারে যে প্রাইভেট বিলকে কে ইন্ট্রোডিউস করে, পাবলিক বিলকে কে ইন্ট্রোডিউস করে।
প্রশ্ন হতে পারে যে বিলগুলোকে আমরা কোথায় ইন্ট্রোডিউস করতে পারি, প্রশ্ন হতে পারে যে প্রাইভেট বিলকে ইন্ট্রোডিউস করতে হলে কতদিনের নোটিস পিরিয়ড লাগে, পাবলিক বিলকে ইন্ট্রোডিউস করতে হলে কতদিনের নোটিস পিরিয়ড লাগে, ইত্যাদি প্রভৃতি। তো আমরা এখান থেকে যেটা পড়লাম সেটা হচ্ছে বিল ইন্ট্রোডিউস কে করবে তার ভিত্তিতে বিলের দুটো প্রকারভেদ। চলে আসবো আমরা নেক্সট পার্টেতে। পরের যে পার্টটা রয়েছে দেখো, সেই পার্টেতে আমরা একটা বড় বিষয় নিয়ে আলোচনা করছি। এখানে আমরা যেটা মূলত পাবো সেটা হচ্ছে ভারতবর্ষের পার্লামেন্টে বিলের নেচার বা বিলের প্রকৃতির ওপরে ভিত্তি করে বিলকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি। একদম শুরুতে আমরা রেখেছি অর্ডিনারি বিলকে। অর্ডিনারি বিলকে আমরা বাংলায় বলে থাকি সাধারণ বিল। সেকেন্ড যে বিলটা দেওয়া রয়েছে দেখো, সেখানে আমরা মানি বিলকে পাচ্ছি এবং তার সঙ্গে ফিনান্সিয়াল বিলকে পাচ্ছি, এবং থার্ডলি দেওয়া রয়েছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিলস, যেটাকে আমরা CAB বলে থাকি। কেন? কনস্টিটিউশনালের সিটাকে ধরবো, অ্যামেন্ডমেন্টের এটাকে ধরবো, বিলসের বিটাকে ধরবো, CAB। তাহলে আমরা এখান থেকে মোট 4 রকমের বিলকে দেখতে পাচ্ছি। যদিও বা মানি ফিনান্সিয়াল এই দুটো বিলেরই নেচারটা হয়তো পুরোপুরি সেম না হলেও দুটোই টাকা পয়সা সংক্রান্ত বলে একটা কলামের মধ্যেই রাখলাম, বাকি দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা দুভাবে আলোচনা করছি। তাহলে এবার দেখো, প্রত্যেকে ফলো করো। প্রথমেই দেওয়া রয়েছে অন দ্য বেসিস অফ নেচার অর্ডিনারি বিল, মানি বিল এবং অ্যামেন্ডমেন্ট বিলের কিছু বেসিক বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে একটা কথা তোমাদেরকে বলি, আমি কিন্তু অলরেডি মানি বিল কাকে বলে এবং মানি বিলের ভিতরের ফিচার্সগুলোকে নিয়ে অলরেডি তোমাদের ইউটিউব সেশনে আমি একদিন আলোচনা করেছি। তোমরা একটু চেষ্টা করো প্রত্যেকে আমার প্রিভিয়াস ক্লাসগুলো ফলো করতে, এবং ওই পার্টিকুলার ক্লাসটায় কিন্তু ডিটেলে মানি বিল সম্পর্কে আলোচনা রয়েছে, এবং তোমরা কিন্তু তোমাদের এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে একটু দেখে নিও। আর আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে যে আমি আগের দিন দেখছিলাম যে অনেকেই এখনো পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে যে কয়েকটা সহজ জায়গাতে ভুল করে ফেলছো। তো সেই জায়গাগুলোকে কিন্তু চেষ্টা করো রেকটিফাই করতে, কারণ খুব বেশি কিন্তু সময় আর বাকি নেই। 16th of December পরীক্ষা, শনিবার, এবং এই পরীক্ষাটা যদি পাশ করতে পারো তাহলেই কিন্তু আগামীতে মেনের পরীক্ষা দিতে পারবে। সেখানে পাশ করলে কিন্তু পার্সোনালিটি টেস্ট এবং তোমার স্বপ্ন পূরণ। সুতরাং একটা লম্বা জার্নি, এই জার্নিটার মধ্যে কিন্তু আমাদের অত্যন্ত জোশ নিয়ে পড়তে হবে এবং খুব ভালো করে ক্লাসগুলো ফলো করতে হবে। প্রত্যেকে আশা করি এখন বুঝতে পেরে গেছো কোথায় কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কিভাবে পড়ানো হচ্ছে। আমি চেষ্টা করব অনেস্টলি এখানে পড়াতে, চেষ্টা করব ভালো করে তোমাদেরকে বোঝাতে। কোথাও কোনো রকম কোনো সমস্যা হলে বা যদি মনে হয় যে কনসেপ্ট ক্লিয়ার হয়নি বা এই জায়গাটা একটু বেশি ডিটেলিং প্রয়োজন ছিল কিন্তু আমি ছোট করে পড়িয়েছি, আমাকে অবশ্যই জানিও। আমার পরবর্তী সময়তে ইচ্ছে রয়েছে এরকম কন্টেন্টের ক্লাসে আমি একদিন ফিনান্সিয়াল বিল এবং মানি বিলের মধ্যে ডিফারেন্সটা তোমাদের সামনে বোঝাবো। বাট আজকে আমি সেই ডিফারেন্সটা বলবো না, কারণ আজকে যে যে জিনিসগুলো বলছি সেগুলোকে আগে একটুখানি ভালো করে বুঝে নাও, তারপরে আমি সেই ডেভেলপমেন্টের ক্লাসে যাব। আচ্ছা, টাইপস অফ বিল বা বিলের যে প্রকৃতি, সেখানে আমরা যে 3 রকম বিলকে পাচ্ছি, সেই বিলগুলোর মধ্যে একদম প্রথম যে বিলটা রয়েছে দ্যাট ইজ কল্ড অর্ডিনারি বিল। অর্ডিনারি বিলকে আমরা সাধারণ বিল বলতে পারি। সেই বিলের একদম প্রথম পয়েন্টে দেখো লেখা রয়েছে ইন্ট্রোডিউসড ইন আইদার হাউস অফ পার্লামেন্ট। আগে জাস্ট বৈশিষ্ট্যগুলো পড়ো। আমি এখানে চেষ্টা করেছি পয়েন্ট ওয়াইজ রাখতে, যাতে করে তোমরা কোয়েশ্চেন পেলে সেইভাবেই উত্তর করতে পারো। ফার্স্ট কোয়েশ্চেন হতে পারে এখান থেকে, অর্ডিনারি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড ইন হুইচ অফ দ্য ফলোইং হাউস অফ ইন্ডিয়ান পার্লামেন্ট? ভারতীয় পার্লামেন্টের কোন হাউসে অর্ডিনারি বিলকে ইন্ট্রোডিউস করা হয়? 4 অপশনস উইল বি দেয়ার। অপশন এ রাজ্যসভা, অপশন বি লোকসভা, অপশন সি আইদার হাউস, অপশন ডি নান অফ দিস। তখন তোমাকে উত্তর করতে হবে অপশন সি আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট। দেখো আমরা প্রথম পয়েন্টে পাচ্ছি অর্ডিনারি বিলকে ইন্ট্রোডিউস করা যাবে আইদার হাউস অফ পার্লামেন্টে, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে দেখো লেখা রয়েছে পাসড ইন বোথ হাউসেস, অর্থাৎ দুটো হাউসেই পাস হতে হবে, প্রত্যেকটা হাউস মানে রাজ্যসভা লোকসভাতে পাস হতে হবে। থার্ড পয়েন্টে আমরা পাচ্ছি ইন কেস অফ ডেডলক। এখানে ডেডলকের কথাটা বলছে। ডেডলক মানে হচ্ছে গিঁট পড়ে যাওয়া। সাপোজ বিলটা একটা হাউসে পাস হয়েছে, অন্য হাউসে পাস হয়নি, সেক্ষেত্রে কি হতে পারে? তখন বলা হচ্ছে কনসিকুয়েন্স বা পরিণতি, জয়েন্ট সেশন উইল বি কল্ড আপন, অর্থাৎ যৌথ অধিবেশনকে ডাকা হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে দেখো অনেকগুলো প্রশ্ন পেতে পারি। নাম্বার 1, অর্ডিনারি বিল কোন হাউসে ইন্ট্রোডিউস করা হয়? নাম্বার 2, কোন হাউসে পাস হয়? নাম্বার 3, বিল যদি পাস না হয়, আটকে যায়, তাহলে সেক্ষেত্রে তার পরিণতি কি হতে পারে? নেক্সট, মানি বিলের ক্ষেত্রে আমরা প্রথম পয়েন্টে পাচ্ছি ইন্ট্রোডিউসড ইন লোকসভা, অর্থাৎ মানি বিলকে আমরা প্রথমবার লোকসভাতে ইন্ট্রোডিউস করি। ট্রান্সমিটেড টু রাজ্যসভা অ্যান্ড উইদিন 14 days ইট শুড বি রিটার্ন ব্যাক। ট্রান্সমিটেড মানে হচ্ছে বিল লোকসভাতে পাস হওয়ার পরে রাজ্যসভার কাছে যায় এবং সেটা 14 দিনের মধ্যে কিন্তু আবার লোকসভার কাছে ফেরত যাবে। কিভাবে, আমি পরের স্লাইডে আলোচনা করছি। নেক্সট,
নো জয়েন্ট সেশন অবশ্যই উল্লেখযোগ্য একটা পয়েন্ট, আমি এখানে স্টার চিহ্ন দিয়ে রাখলাম। পরীক্ষায় বহুবার এই প্রশ্ন এসছে যে মানি বিল যদি কোনো একটা হাউসে পাস হয়ে অন্য হাউসে পাস না হয় সেক্ষেত্রে কি জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশন হতে পারে? উত্তর নেভার। মানি বিলকে কেন্দ্র করে সবসময়তেই কিন্তু লোকসভার বেশি ক্ষমতা রাজ্যসভার থেকে, কোনো যৌথ অধিবেশন আসে না। 4 নম্বর পয়েন্ট, স্পিকার সার্টিফাইজ দ্য মানি বিল। ভারতবর্ষের লোকসভার স্পিকার ঠিক করে দেন যে কোন বিলটা মানি বিল বা কোনটা মানি বিল নয়। মাইন্ড ইট, স্পিকারের সিদ্ধান্ত কিন্তু কোনোভাবেই চ্যালেঞ্জ করা যায় না। কিরকম প্রশ্ন এখান থেকে আসবে একটু বলে দিই। প্রথম প্রশ্ন হবে, মানি বিল ক্যান বি ইন্ট্রোডিউসড ইন হুইচ অফ দ্য ফলোয়িং হাউসেস অফ ইন্ডিয়ান পার্লামেন্ট? উত্তর লোকসভা। সেকেন্ডলি, মানি বিল লোকসভাতে পাস হওয়ার পরে যখন রাজ্যসভার কাছে যায়, উইদিন হাউ মেনি ডেজ রাজ্যসভা শুড সেন্ড ব্যাক দ্য বিল টু লোকসভা? অ্যান্সার উইল বি 14 days। কোয়েশ্চেন নাম্বার 3, লোকসভা এবং রাজ্যসভাতে মানি বিল পাস হয়ে যাওয়ার পরে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে যখন সই করতে যাবে তিনি কি সই করবেন? তার উত্তর নর্মালি ইয়েস, তিনি সাধারণত সই করে দেন, বাট প্রেসিডেন্ট যদি মনে করেন তাহলে মানি বিলকে চাইলে কিন্তু তিনি পেন্ডিং রাখতে পারেন, মানি বিলকে চাইলে কিন্তু তিনি রিজেক্ট করতে পারেন। বাট আজ অবধি এই ঘটনা কখনো ঘটেনি বলে আমরা ধরে নিই তিনি মানি বিলে সই করবেন। কিন্তু অবশ্যই তিনি যেটা পারেন না করতে সেটা হচ্ছে হি ক্যান নট সেন্ড ব্যাক দ্য মানি বিল টু লোকসভা ফর রিকনসিডারেশন। তিনি মানি বিলকে কিন্তু লোকসভাতে পুনরায় ফেরত পাঠিয়ে দিতে পারেন না পুনর্বিবেচনা করার জন্য। এবং শেষ পয়েন্টে প্রশ্ন হতে পারে, ওয়েদার এ বিল ইজ মানি বিল অর নট, দ্যাট ইজ সার্টিফাইড বাই হুম? কোনো একটা বিল মানি বিল কিনা সেটা কে সার্টিফাই করবে? তার উত্তরটা হচ্ছে স্পিকার অফ লোকসভা। এখান থেকে আমরা চলে আসছি পরের পার্টেতে। দেখো পরের পার্টে লিখছে, ইন্ট্রোডিউসড ইন আইদার হাউস অফ পার্লামেন্ট, অর্থাৎ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল ভারতীয় পার্লামেন্টের দুটো হাউসে ইন্ট্রোডিউসড হতে পারে। নেক্সট ইজ পাসড ইন বোথ হাউসেস, প্রত্যেকটা হাউসে পাস হবে, এবং নো জয়েন্ট সেশন, কোনো রকম কোনো যৌথ অধিবেশন কিন্তু এক্ষেত্রে আসে না। ওকে, তো আমরা এখান থেকে চলে আসছি পরের পার্টে, যেখানে আমরা মূলত একটু ব্যাখ্যা করব। সেই ব্যাখ্যাটাকে নিয়ে আমরা একটুখানি বুঝতে পারবো যে কিভাবে এগোতে হবে। দেখো প্রত্যেকে, আমরা এখানে এক্সপ্লানেশনেতে প্রথম যে বিলটাকে রাখবো সেই বিলটাকে আমরা বলছি অর্ডিনারি বিল। কেমন? এই অর্ডিনারি বিলকে কেন্দ্র করে আমাদের প্রাথমিকভাবে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অর্ডিনারি বিলকে আমরা কোন মেজরিটি দিয়ে সংশোধন মানে পাস করাতে পারি। সেক্ষেত্রে তার উত্তরটা হচ্ছে সিম্পল মেজরিটি। অর্থাৎ অর্ডিনারি বিলকে আমরা ভারতবর্ষের পার্লামেন্টে কোন মেজরিটি দিয়ে পাস করাবো, তার উত্তরটা হচ্ছে সিম্পল মেজরিটি। ধরে নেওয়া যাক ভারতীয় পার্লামেন্ট, এই পার্লামেন্টের দুটো হাউস রয়েছে, তার মধ্যে একটা হাউস হচ্ছে রাজ্যসভা আর একটা হাউস হচ্ছে লোকসভা। তাহলে ভারতীয় পার্লামেন্টে অর্ডিনারি বিলকে আমি একটু আগেই তোমাদের পড়িয়েছি, কোন হাউসে ইন্ট্রোডিউস করা যাবে বলো? উত্তরটা হবে আইদার হাউস। যদি লোকসভাতে বিলটাকে প্রথমবার ইন্ট্রোডিউস করি, বিলটা লোকসভাতে পাস হওয়ার পরে রাজ্যসভার কাছে ফেরত যাবে, রাজ্যসভা বিলটাকে ধরে নিচ্ছি পাস করে দিল। তার মানে যদি দুটো হাউসই পাস করে দেয় তখন তাহলে সেক্ষেত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে বিল পৌঁছানোর পরে প্রেসিডেন্ট যদি বিলকে সই করে দেয় তার মানে সেই বিলটা কিন্তু অ্যাক্টে পরিণত হয়ে গেল। তার মানে বিল যদি আইনে পরিণত হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে দুটো ধাপ পেরোতে হবে, পার্লামেন্টের প্রসেস, প্রেসিডেন্টের সিগনেচার। এখানেই প্রশ্ন হয়, বিল যদি রাজ্যসভাতে পাস হয়ে যায়, লোকসভাতে পাস না হয়, এখানে যদি কোয়েশ্চেন মার্ক তৈরি হয় তখন তাহলে কি হতে পারে? তখন আমরা পড়লাম একটু আগে যে বিলকে কেন্দ্র করে রাজ্যসভা এবং লোকসভা এই দুটো হাউসকে মিলিয়ে ভারতীয় পার্লামেন্টে যেটা হবে দ্যাট ইজ কল্ড জয়েন্ট সেশন বা যৌথ অধিবেশন কিন্তু হতে পারে। তাহলে আমরা এখান থেকে বারবার মনে রাখার চেষ্টা করব ভারতবর্ষের পার্লামেন্টে অর্ডিনারি বিল কিভাবে গতি প্রকৃতি নিয়ে এগোয়। চলে আসছি মানি বিলের ক্ষেত্রে, ফলো করো প্রত্যেকে। মানি বিল, যেটাকে আমরা বলছি অর্থ বিল, এই মানি বিলকে ইন্ট্রোডিউস করতে হলে প্রাথমিকভাবে বেশ কিছু প্রশ্ন হয়। প্রথমেই হচ্ছে মানি বিলকে আমরা কোন মেজরিটি দিয়ে পাস করব, তার উত্তরটা হচ্ছে মানি বিলকে পাস করতে গেলে যে মেজরিটি লাগে দ্যাট ইজ কল্ড সিম্পল মেজরিটি। কেউ ভুল করবে না, এখানে অন্য কোনো মেজরিটি এখানে লাগে না, একদম সোজা সংখ্যাগরিষ্ঠতা দিয়ে, সহজ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে, সিম্পল মেজরিটি দিয়ে কিন্তু মানি বিলকে আমরা পাস করাতে পারি। প্রশ্ন হচ্ছে যে মানি বিলকে পাস করানোর জন্য প্রাথমিকভাবে আমরা একটু আগে পড়েছি যে পার্লামেন্টের যে দুটো হাউস রয়েছে রাজ্যসভা এবং লোকসভা, তো আমাকে প্রথমেই যেটা বলতে হবে সেটা হলো যে মানি বিল ইন্ট্রোডিউস করতে গেলে একটা রেকমেন্ডেশন লাগে। কার রেকমেন্ডেশন লাগে? তার উত্তরটা হচ্ছে মানি বিলকে ইন্ট্রোডিউস করতে গেলে কিন্তু প্রেসিডেন্টের রেকমেন্ডেশন লাগে। প্রেসিডেন্ট যদি বলেন যে ইয়েস ইট ইজ আ মানি বিল,
তখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রেকমেন্ডেশন নিয়ে তোমরা এটাকে ইন্ট্রোডিউস করো, তিনি বলবেন। দুটো হাউসের মধ্যে আমরা লোকসভাতে প্রথমবার ইন্ট্রোডিউস করলাম। লোকসভাতে ইন্ট্রোডিউস করার পরে লোকসভাতে পাস হলো, বিলটা গেল হচ্ছে রাজ্যসভার কাছে। রাজ্যসভা সেই বিলটাকে পাস করে লোকসভার কাছে ফেরত পাঠাবে 14 ডেজ বা 14 দিন সময়ের মধ্যে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে 14 ডেজ বা 14 দিন সময়ের মধ্যে লোকসভার কাছে যখন বিলটা রাজ্যসভার কাছ থেকে ফেরত যাবে, তারপরে দুটো হাউসেই তার মানে পাস হলো। বিলটা পাস হওয়ার পরে যখন বিলটা প্রেসিডেন্টের কাছে পৌঁছাবে, সেই বিলেতে যদি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সম্মতি দেন, তাহলে সেই বিল কিন্তু আইনে পরিণত হবে। তাহলে বিল ইকুয়াল টু অ্যাক্ট, আমরা এটা বলতে পারবো। কিন্তু দেখো, আমাদের এখানে মনে রাখতে হবে যে যদি এমন ঘটনা ঘটে যে মানি বিল লোকসভাতে ইন্ট্রোডিউসড হয়েছে, পাস হয়েছে, রাজ্যসভার কাছে যখন গেছে, রাজ্যসভা সেই মানি বিলকে কিন্তু লোকসভার কাছে ফেরত পাঠায়নি, 14 ডেজ গন, শুধু শুধু বিলটাকে ফালতু আটকে রেখে দিয়েছে, তখন তাহলে কিন্তু রাজ্যসভার ওই সিদ্ধান্তকে কোনোভাবেই গুরুত্ব না দিয়ে লোকসভা ওই সময়টা পেরিয়ে যাওয়ার পরে ডিরেক্ট বিলটাকে প্রেসিডেন্টের কাছে পাঠাবে এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বিলটাতে সই দেবে, আইন হয়ে যাবে। তার মানে মোদ্দা গল্প হচ্ছে রাজ্যসভার ডিসিশন ইজ নট ইম্পর্টেন্ট। তাহলে তোমাদের মনে হতে পারে তাহলে রাজ্যসভাতে কেন বিলকে নিয়ে যাওয়া হয়? কারণ মানি বিলকে কেন্দ্র করে রাজ্যসভা যদি মনে করে কোনো স্পেশাল রেকমেন্ডেশন চাইলে সে দিতে পারে, করতেই পারে, সে চাইলে বিশেষ রেকমেন্ডেশন দিতেই পারে। কিন্তু মানি বিলকে কোনোভাবেই কিন্তু রাজ্যসভা রিজেক্ট করে দিতে পারবে না বা নিজের মতন করে অ্যামেন্ডমেন্ট করতে পারবে না। কিন্তু ধরো রাজ্যসভা আমার মনে হচ্ছে যে এই বিলটাতে দুটো ক্লজকে আমি একটুখানি সাজেশন দেবো চেঞ্জ করার জন্য, বা দুটো জায়গাকে আমার রেকমেন্ডেশন দেওয়ার আছে, তখন সেই রেকমেন্ডেশনটাকে আবার লোকসভা মানতেই পারে, নাও মানতে পারে। নর্মালি রাজ্যসভার এই ধরনের অ্যাডভাইজারি রোল আছে বলে তাকে গুরুত্ব দিয়ে পাঠানো হয়। সে যদি তার মূল্য বা মর্যাদা না দেয়, তাহলে তাকে আর গুরুত্ব না দিয়ে ডিরেক্ট বিলটা প্রেসিডেন্টের কাছে যাবে। থার্ড ওয়ান, আমরা পরের যে বিলটাকে পাবো সেই বিলটাকে আমরা বলছি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, বা যেটাকে বলা হয়ে থাকে সংবিধান সংশোধনী বিল। এখন এই প্রশ্নটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল বা সংবিধান সংশোধনী বিল যেটা রয়েছে, এই বিলটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের অনেক কিছু পড়তে হয়। প্রাথমিকভাবে বলে দিই, এই বিলটাকে আমরা অনেক ধরনের মেথড দিয়ে সংশোধন করতে পারি। একটা হচ্ছে সিম্পল মেজরিটি দিয়ে পারি, একটা হচ্ছে স্পেশাল মেজরিটি দিয়ে পারি, আর একটা হচ্ছে স্পেশাল মেজরিটি তার সঙ্গে র্যাটিফিকেশন। আমি এখানে আর লিখলাম, র্যাটিফিকেশন মানে সম্মোদন বা অনুমোদন করা, রাজ্যগুলোর অনুমতি লাগে। এবারে অ্যামেন্ডমেন্ট বিলকে ভারতীয় পার্লামেন্টের দুটো হাউসের মধ্যে যে কোনো একটা হাউসে কিন্তু আমরা ইন্ট্রোডিউস করতে পারি। ধরে নিচ্ছে রাজ্যসভাতে ইন্ট্রোডিউস করেছি, ইন্ট্রোডিউস করার পরে যখন বিলটা যাবে লোকসভার কাছে, বিলটা লোকসভাতেও পাস হবে। রাজ্যসভাতে ইন্ট্রোডিউসড হবে, ইন্ট্রোডিউসড হয়ে পাস হবে, লোকসভার কাছে যাবে, লোকসভা পাস করবে, তবে সেই বিলটা আইনে পরিণত হতে গেলে প্রেসিডেন্টের কাছে সইয়ের জন্য যাবে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কিন্তু সই করে এখানে বাধ্য থাকবে সই করতে, এবং সেই বিলটা অ্যাক্টে পরিণত হবে। কিন্তু যদি এমন ঘটনা ঘটে যে রাজ্যসভা বিলটাকে পাস করেছে, লোকসভা বিলটাকে পাস করেনি, এখানে যদি একটা গোলমাল হয় বা এখানে যদি একটা ডেডলক সিচুয়েশন তৈরি হয়ে যায়, তখন হোয়াট উইল হ্যাপেন? তখন কিন্তু সেক্ষেত্রে কোনো জয়েন্ট সেশন আসবে না। যে হাউসে বিলটা নষ্ট হলো সেই হাউসেই বিলটা ল্যাপস করবে। যে হাউসে বিলটা বিভিন্ন রকমভাবে কি বলবো আটকালো, কোনো না কোনোভাবে বিলটা সমস্যার মধ্যে পড়লো, তার মানে সেই পার্টিকুলার হাউসেই কিন্তু বিলটা ল্যাপস করে যাবে বা বিলটা ওখানেই নষ্ট হয়ে যাবে। সো দিস ইজ অল অ্যাবাউট অফ দ্য ক্লিয়ার পিকচার অফ অর্ডিনারি বিল, মানি বিল এবং অ্যামেন্ডমেন্ট বিল। এরপরে আমরা চলে আসবো একদম লাস্ট পার্টেতে, যেখানে আমরা মূলত আলোচনা করব যে বিষয়টা, সেটা হচ্ছে এই বিলগুলোর বেসিক বৈশিষ্ট্য, অর্থাৎ কি নিয়ে ডিল করে। তো দেখো, আমরা অর্ডিনারি বিলকে এখানে রেখেছি যেগুলো কনসার্নড উইথ এনি ম্যাটার আদার দ্যান ফিনান্সিয়াল সাবজেক্টস। অর্থনৈতিক বিষয়কে বাদ দিয়ে যত রকমের বিষয় রয়েছে সেই বিষয়গুলোকে আমরা অর্ডিনারি বিলেতে রাখি। যেমন একটা উদাহরণ দিই, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, তোমরা সবাই জানো 1972-এ পাস হয়েছিল। আমরা ডিপিএসপি পড়তে গিয়ে আর্টিকেল 48 এর রেফারেন্স পাই। সেখানে আমাদের মনে রাখতে হবে যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট কিন্তু এই বিলটা যখন তৈরি হয়েছিল, বিলটা একটা অর্ডিনারি বিল। সেকেন্ড, মানি বিল, অর্থ বিল, রাজস্ব নিয়ে আলোচনা করে, ট্যাক্সেশন নিয়ে, কর নিয়ে আলোচনা করে, মানুষের পিছনে কত খরচ হচ্ছে, পাবলিক এক্সপেন্ডিচার নিয়ে আলোচনা করে। ফিনান্সিয়াল বিল আলোচনা করে অর্থনৈতিক বিষয় নিয়ে, কিন্তু সেগুলোর সঙ্গে মানি বিলের কিন্তু ডিরেক্ট কানেকশন নেই। অ্যান্ড
কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল আলোচনা করে সংবিধানের সংশোধনকে কেন্দ্র করে। তো আমাদের দেশেতে এখনো পর্যন্ত ভারতবর্ষের সংবিধানকে আমরা 106 টাইমস 106 বার সংশোধনের পথে রয়েছি। তো এই বিষয়টা থেকে জানা যায় যে সংবিধানকে আমরা বহুবার সংশোধন করেছি। 106 বার মানে কিন্তু এতটাও সহজ কাজ নয়। তো এই হচ্ছে আমাদের দেশে বিলের ধরন, এবং এই ধরনটাকে কেন্দ্র করেই আমরা কিন্তু বিলগুলোকে বিভিন্ন পরীক্ষাতে নানা রকম প্রশ্নের মধ্যে পাই। আশা করছি প্রত্যেকে ক্লিয়ার বুঝতে পারলে। কোথাও কোনো রকম কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই জানিও, কমেন্ট সেকশনে কমেন্ট করো, ফিডব্যাক দিও। তোমাদের ফিডব্যাকের জন্য কিন্তু আমি অবশ্যই আশা করে থাকবো। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তবে যাওয়ার আগে লাস্ট একটা কথা বলার, সেটা হচ্ছে রাইস স্মার্ট ইউটিউব চ্যানেলকে প্রত্যেকে সাবস্ক্রাইব করো, কারণ ইউটিউবের ক্ষেত্রে বাংলা মিডিয়ামে এইভাবে ক্লাস কিন্তু, এত ডিটেলে ক্লাস কিন্তু সব জায়গায় হয় না। সুতরাং আমরা অনেস্টলি চেষ্টা করছি, তোমরা আমাদের সাথে কোঅপারেট করো। টিচারদের তরফ থেকে কিন্তু কোনো রকম কোনো গাফিলতি থাকবে না। আশা করছি সকলে খুব ভালো আছো এবং ভালো থেকো। পরের দিন আবার দেখা হবে। থ্যাংক ইউ।